দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রুবায়েত হাসান রাজু, সহকারী শিক্ষক, এসআর পাটোয়ারি কোয়ালিটি এডুকেশন ইনস্টিটিউট। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের কয়েকটি পার্ট নিয়ে আলোচনা করব। তো এই ভিডিও টিউটোরিয়াল সিরিজে তোমরা নবম দশম শ্রেণীর যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বই আছে সেই বইটির সম্পূর্ণ বইয়ের লেকচার সিরিজটি পেয়ে যাবে এবং প্রতিটা লেকচার সিরিজ শেষে ডেসক্রিপশনে তোমাদের একটা লিংক দেওয়া থাকবে মডেল টেস্ট পরীক্ষা। তোমরা প্রত্যেকটা লেকচার শেষে সেই লেকচারের উপর কিন্তু একটা মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবা। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। তো আমরা ফার্স্টেই চলে যাই হচ্ছে কম্পিউটার স্ক্রিনটা আমি একটু চালু করে নিই। তাহলে যেটা হবে, আমরা এখান থেকে বইটা দেখব এবং বিভিন্ন ধরনের উদাহরণ যখন প্রয়োজন হবে তখন আমরা সেই উদাহরণগুলো দেখতে পারবো। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বই। তো আমরা একটু ওভারভিউটা দেখে নিই। এখানে অধ্যায়গুলো একটু দেখে নিব। আমাদের এখানে টোটাল সূচিপত্র অধ্যায় আছে মোট 6টা। আমরা 6টা অধ্যায়ের উপরেই লেকচার শিট আপ করব, লেকচারগুলো দেব। প্রথম অধ্যায় আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। দ্বিতীয় অধ্যায় কম্পিউটার এবং কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা। তৃতীয় অধ্যায় আমার শিক্ষা, ইন্টারনেট, আমার লেখালেখি ও হিসাব, মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, ডেটাবেজের ব্যবহার। তো যারা আমরা এখন নবম দশম শ্রেণীতে পড়তেছি, এখানে কিন্তু সিলেবাস যেভাবে আছে, ইন্টারে ওঠার পরে কিন্তু হিউজ বড় একটা সিলেবাস তোমরা পাবা। আমি জানি না যে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন কেন করছে যে এখানে একেবারেই মানে খুবই অল্প পরিমাণে দিচ্ছে এবং ইন্টারে ওঠার পরে হিউজ পরিমাণে, মানে যদি বলতে হয় এমনটা যে কুয়ার ব্যাংক সাগরে পড়লে যেমনটা হয় তোমাদের অবস্থা হয়তো বা এমনটা হবে, কারণ ওখানে প্রোগ্রামিং, এইচটিএমএল, তারপর ডেটাবেজ, হিউজ পরিমাণে অনেক কিছু দেওয়া আছে যেগুলোর এখানে দেওয়া নেই, সংখ্যা পদ্ধতি। তো যাই হোক, ওটা পরের বিষয়। আমরা আমাদের এখন যেহেতু নবম দশম শ্রেণীতে আছে, নবম দশম শ্রেণীর যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাই পড়ি। তো প্রথম অধ্যায়ে চলে আসলাম। প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। এখানে অনেক ধরনের অনেক কিছুর ছবি দেয়া আছে। তো একটু এখানে ওভারভিউটা আমরা যদি দেখে নিই যে এই পার্ট শেষে আমরা কি কি পারবো বা কি কি ব্যাখ্যা করতে পারবো। তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। তথ্য যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবদান সম্পর্কে বর্ণনা করতে পারবো। বাংলাদেশ ই লার্নিং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশ ই গভর্নেন্স প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের ই সার্ভিসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের ই কমার্সের গুরুত্ব বর্ণনা করতে পারবো। বাংলাদেশের কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্ভাবনা বিশ্লেষণ করতে পারবো। সামাজিক যোগাযোগ তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। বিনোদনের ক্ষেত্রে আইসিটির ইতিবাচক দিকগুলো ব্যাখ্যা করতে পারবো। তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ বাংলাদেশ স্বরূপ ব্যাখ্যা করতে পারবো এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিষয়ক একটি পোস্টার ডিজাইন করতে পারবো। তো এই বিষয়গুলো ছাড়াও আমরা চেষ্টা করব আমাদের প্রতিটা লেকচারে কিছু প্র্যাকটিক্যাল বিষয় দেখানোর জন্য। যখন যেটা আসবে সামনে তখন আমরা সেটা দেখাবো, যাতে করে এগুলোর বাইরেও আমরা অনেক কিছু জানতে পারি ও শিখতে পারি। তো আজকের ক্লাসটা শুরু করি। প্রথমেই লেখা আছে 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি, মানে বর্তমান সময়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশটা কেমন হচ্ছে। আচ্ছা, আমাদের কিন্তু একটা যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ইন্টারের যে এসএসসির যে সিলেবাসটা, সেখানে কিন্তু শুধুমাত্র আমাদের 25টা এমসিকিউ আসে, 25 মার্ক ব্যবহারিক। তো আমাদের এমসিকিউ ছাড়া কোনো কিছু আসে না। তার মানে এই না যে আমরা গাইড থেকে শুধু এমসিকিউ পড়বো বা এখান থেকে শুধুমাত্র আন্ডারলাইন করে এমসিকিউ গুলা পড়বো, অন্য কিছু জানবো না, এমনটা না। আমরা জানার জন্য পড়বো। জানার জন্য যদি পড়ি তাহলে কিন্তু একটা কথা আছে, যদি আমরা জানার জন্য পড়ি তাহলে পরীক্ষার ফলাফল আমাদের পিছনে দৌড়াবে। আর আমরা যদি পরীক্ষার পিছনে ফলাফলের পিছনে দৌড়াই তাহলে কিন্তু জ্ঞান আমাদের পিছনে দৌড়াবে না, আমরা কিছু শিখতে পারবো না, শুধু পরীক্ষার ফলটাই পাবো, মানে যেটা ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী না। তো দীর্ঘস্থায়ী হওয়ার জন্য আমাদের কিন্তু বিস্তারিত পড়তে হবে। ওকে, এখানে একটা কথা লেখা আছে ফার্স্টেই, এটা দেখো, বিংশ শতাব্দীর সম্পদের যে ধারণা ছিল 21 শতকে এসে সেটি পুরোপুরি পাল্টে গেছে। পৃথিবীর সবাই মেনে নিয়েছে যে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট এমসিকিউ। 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, যার অর্থ কৃষি, খনিজ সম্পদ কিংবা শক্তির উৎস নয়, শিল্প কিংবা বাণিজ্য নয়। এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ, মানে আমরা মানুষ যারা আছি তারা হচ্ছে এখন বর্তমানে পৃথিবীর সম্পদ। এবং 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, মানে যার যত জ্ঞান আছে সে তত শক্তিশালী, ক্ষমতাধর, এটা মানতেই হবে। এবং এখানে আরো দুইটা কথা লেখা আছে, দেখো, 21 শতকে এসে আমরা আরো দুইটি বিষয় শুরু করেছি, যার একটি হচ্ছে গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন, এবং আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন আর গ্লোবালাইজেশন, বিশ্বায়ন মানে বিশ্বায়ন করা, মানে পৃথিবীটাকে
আরো কত সুন্দরভাবে তৈরি করা যায়, কত সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করা যায়, কিভাবে আমরা পৃথিবীটাকে আরো এগিয়ে নিয়ে যাব, কিভাবে একজন আরেকজনের সাথে কানেক্টেড হব, এই বিষয়গুলো এগুলো পরবর্তী সময় আছে বিস্তারিত, তখন আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা এখানে একটা বিষয় দেখি, যেখানে একটা পিকচার দেওয়া আছে, দেখো আইসিটি প্রতিযোগিতা, এই ধরনের কিন্তু অনেক ধরনের প্রতিযোগিতা হয়। আমরা তোমাদেরকে যারা আমার লাইভ মানে সরাসরি আমার ক্লাস করছো তারা দেখছো, আমি অনেকগুলা তোমাদের কম্পিটিশনও নিয়েছি, এবং তোমাদের নেক্সট টাইমে বিজ্ঞান ক্লাব করা হয়েছে আমাদের স্কুলে, যেখান থেকে আমরা এই ধরনের কম্পিটিশন আরো স্টার্ট করব। তো এখানে দেখানো যাচ্ছে একটা আইসিটি প্রতিযোগিতা, এখানে লেখা আছে শাহজালাল ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা কিন্তু একটা ইউনিভার্সিটি লেভেলের প্রতিযোগিতা। এখানে প্রোগ্রামিং প্রতিযোগিতা, যতটুকু বোঝা যাচ্ছে যে প্রোগ্রামিং রিলেটেড, মানে প্রোগ্রামিং জিনিসটা কি এই সম্পর্কে কিন্তু আমাদের এই চ্যানেলে টিউটোরিয়াল দেওয়া আছে, ভিডিও টিউটোরিয়াল সিরিজ, তোমরা সেটা দেখতে পারো। এবং আমরা যে মোবাইলে যে গেমস গুলা খেলি সেগুলোও কিন্তু প্রোগ্রামিং করে, আমরা যে কথা বলি, কিভাবে একজনের কথা একজনের কাছে যাচ্ছে, ছবি তুলতেছি, ভিডিও এডিটিং করছি, সবগুলাই ওভারঅল আমরা যদি অনলাইনে চিন্তা ভাবনা করি, অনলাইন জিনিসটাই কিন্তু সবকিছুই বেজ হচ্ছে প্রোগ্রামিং বেজ। সো যে যত এখন প্রোগ্রামিং পারবে সে তত মানে নিজেকে জাজ করতে পারবে, সবার সামনে তুলে ধরতে পারবে এবং নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো ওকে, এখানে একটা কথা লেখা আছে, দেখো আমরা যদি এখানে আমরা বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো দেখতে চাই, তাহলে সেগুলো হচ্ছে পারস্পরিক সহযোগিতার মনোভাব, যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানে পারদর্শিতা, বিশ্লেষণীয় চিন্তন দক্ষতা, সৃজনশীলতা এবং তার সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। মানে মেইনলি আমাদের সুনাগরিক হইতে হবে, যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে দক্ষ হইতে হবে, চিন্তাশীল হইতে হবে, সৃজনশীল হইতে হবে, এবং তার সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শী হইতে হবে। যদি আমরা পারদর্শী না হই তাহলে কিন্তু হবে না, আমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে পারদর্শী হইতে হবে। আমাদের মোবাইল ফোন কিভাবে ব্যবহার করতে হয়, ল্যাপটপ কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করা যায়, খুব যে কোনো তথ্য অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করতে হয়, আমরা যখন কোনো সমস্যায় পড়বো সেটা অনলাইনের থ্রুতে কিভাবে সমাধান করব, এই জিনিসগুলো কিন্তু সম্পর্কে আমাদের জানতে হবে, মানে দক্ষ হইতে হবে। ওকে, এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তি। এখানে লেখা আছে, দেখো চার্লস ব্যাবেজ, আমাদের যে চিত্রটা দেওয়া আছে এখানে যে ব্যক্তির আমরা ছবি দেখতে পাচ্ছি এটা হচ্ছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ সম্পর্কে কি কথা লেখা আছে দেখো, আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজের থেকে। চার্লস ব্যাবেজ নামক একজন ইংরেজি প্রকৌশলী ও গণিতবিদের হাতে। তার মানে চার্লস ব্যাবেজ ছিলেন একজন প্রকৌশলী ও গণিতবিদ। আর তার জন্ম এখানে দেওয়া আছে 1991 থেকে 1981, সরি 1791 থেকে 1871 সাল পর্যন্ত। এবং অনেকেই তাকে আধুনিক কম্পিউটারের জনকও বলে থাকেন, যদিও আধুনিক কম্পিউটারের জনক তোমরা অনলাইনে সার্চ করলে জানতে পারো, জন ভন নিউম্যান। আধুনিক যে কম্পিউটারটা আছে সেটার জনক জন ভন নিউম্যান। এবং এখানে তোমাদের বইতে যেটা আছে শুধুমাত্র চার্লস ব্যাবেজ সম্পর্কে আছে, সো তোমরা তোমাদের প্রশ্ন যদি আসে তোমরা উত্তর কিন্তু চার্লস ব্যাবেজই করবা। ওকে, এরপরে লেখা আছে 1991 সালে লন্ডনের বিখ্যাত জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। দেখা যায় যে সেটি সঠিকভাবে কাজ করছে এবং পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্রেরও পরিকল্পনা করেন। আমরা জানি কিন্তু গণনা যন্ত্র থেকেই মূলত আমাদের কম্পিউটারের ধারণাটা আসছে। তবে কাজটি কিভাবে আরো কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বার্নওয়েন কন্যা অ্যাডা লাভলেজ, যাকে কিন্তু প্রোগ্রামিং এর জনক বলা হয়। অ্যাডা লাভলেজ, আমরা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমরা প্রোগ্রামিং করতেছি, প্রোগ্রামিং সম্পর্কে অনেক কথা বললাম, তো প্রোগ্রামিং এর জনক বলা হয় কিন্তু অ্যাডা লাভলেজকে। ইনি একজন মেয়ে মানুষ এবং তিনি কিন্তু প্রোগ্রামিং এ আসছিলেন তার মায়ের অনুপ্রেরণায়। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়বা, দেখবা। 1833 সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সর্বপ্রথম সামনে নিয়ে আসেন। তো সর্বপ্রথম প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন কে? অ্যাডা লাভলেজ। এই জিনিসটা মনে রাখবা। 1942 সালে ব্যাবেজের তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। ওকে, এটা মনে রেখো। 1842 সালে ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। এখানে এমসিকিউ আছে কিন্তু, কত সালে ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। ওকে, সে সময় অ্যাডা লাভলেজের সহায়তা নিয়ে পুরো বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারণা বর্ণনা করেন। ওকে, এরপর
অ্যাডার মৃত্যুর 100 বছর পর 1953 সালে সেই নোট আবারও প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন অ্যাডা লাভলেজ ওই অ্যালগোরিদম প্রোগ্রামিং এর ধারণা আসলে ধারণাটা আসলে প্রকাশ করেছিলেন। অ্যালগোরিদম প্রোগ্রামিং, তো প্রোগ্রামিং এর সঙ্গে কিন্তু অ্যালগোরিদমের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, তোমরা অনলাইনে সার্চ করে দেখতে পারবা। এটা সম্পর্কে তোমাদের ইন্টারে বিস্তারিত বিষয় জানানো আছে এবং আমাদের চ্যানেলেও এই সম্পর্কে আমরা ভিডিও আপলোড করতেছি, তোমরা সেখান থেকেও বিস্তারিত জানতে পারবা। ওকে, এরপরে ম্যাক্সওয়েলের ছবি দেওয়া আছে। আমরা তড়িৎ চুম্বক তত্ত্ব সম্পর্কে পড়ছি, আমরা যারা সায়েন্সে পড়ি তারা কিন্তু এই জিনিসটা জানি। তড়িৎ চুম্বক তত্ত্ব প্রবর্তক হিসেবে বলা হয় হচ্ছে আমাদের জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলকে। এছাড়াও আমাদের এখানে দেখো জগদীশ চন্দ্র বসু, স্যার জগদীশ চন্দ্র বসু আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞানী প্লাস শিক্ষকও আমরা বলতে পারি। 1995 সালে জগদীশ চন্দ্র বসু সর্বপ্রথম ক্ষুদ্র, অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে কিভাবে আরেক স্থানে তথ্য পাঠানো যায় এটা কিন্তু আবিষ্কার করেছিল। মানে এক কথায় যদি আমরা বলি রেডিওর যে সিস্টেমটা সেটা সর্বপ্রথম জগদীশ চন্দ্র বসুই নিয়ে আসছিল। কিন্তু এটা স্বীকৃতি পান হচ্ছে ইটালিয়া বিজ্ঞানী মার্কনি, গুগলিয়েলমো মার্কনি, বা আমরা সংক্ষেপে তাকে যার নাম জানি হচ্ছে মার্কনি। মার্কনিকে এটার হচ্ছে স্বীকৃতি দেওয়া হয় কারণ তিনি সর্বপ্রথম এটা প্রকাশ করেছিলেন, কিন্তু আমাদের জগদীশ চন্দ্র বসু স্যার উনি কিন্তু এটা প্রকাশ করেছিলেন না, সেই জন্য এটাকে হচ্ছে স্বীকৃতি দেওয়া হয়েছে হচ্ছে মার্কনিকে। এরপরে দেখো পর্যায়ক্রমেও 1971 সালে মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়। 1971 সালে মাইক্রো প্রসেসর আবিষ্কারের সঙ্গে সঙ্গে সাশ্রয়ী কম্পিউটার তৈরি শুরু হয়। এবং দেখো বিংশ শতকের 60-70-এর দশকে ইন্টারনেট প্রোটোকল মানে আইপি ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে অরপানেট আবিষ্কৃত হয়। তার মানে সর্বপ্রথম যে ইন্টারনেট সেটা ছিল কিন্তু অরপানেট। এমসিকিউ, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট এমসিকিউ, সর্বপ্রথম ইন্টারনেট নামটা ছিল কিন্তু অরপানেট ইন্টারনেট ছিল। ইন্টারনেট আবিষ্কৃত হয় এবং যার থ্রুতে 1971 সালে অরপানেটে ইলেকট্রিকের মাধ্যমে পত্রালাপের সূচনা করেন আমেরিকান প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিসন। তিনি সর্বপ্রথম ইমেল সিস্টেম চালু করেন। সো ইমেল সিস্টেম চালু হয় 1971 সালে এবং চালু করেন কে? টমলিসন। এই জিনিসগুলো কিন্তু মনে রাখবা। এরপরে দেখো স্টিভ জবস কে আমরা জানি, তিনি হচ্ছেন অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা। স্টিভ জবস জন্ম 1955 সালে এবং মৃত্যু 2011 সালে, তিনি মারা গেছেন। স্টিভ জবস তার দুই বন্ধু স্টিভ জজনিয়াক ও রোনাল্ড ওয়েলেনে ওকে 1976 সালে 1 এপ্রিল অ্যাপেল কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান চালু করেন, যেটা আমরা কিন্তু সবার হাতে হাতেই দেখতেছি, অ্যাপেল মোবাইল, অ্যাপেল ওয়াচ, এই জিনিসগুলা। তো এটার প্রতিষ্ঠাতা ছিলেন স্টিভ জবস সহ তার দুই বন্ধু। মূলত স্টিভ জবসকে অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয়। অন্যদিকে 1981 সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য উইলিয়াম হেনরি বিল গেটস ও তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেয়। তো মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে? আমরা কিন্তু জানি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস, যিনি কিনা বিশ্বের সবচেয়ে মানে নাম্বার 1 ধনী ছিলেন। হিউজ পরিমাণের সময় তিনি বেশি লেন্থলি সময়ে ছিলেন হচ্ছে। আমরা কিন্তু মানে এখনো অনেকেই জানি যে বিশ্বের নাম্বার 1 ধনীর কথা আসলেই সর্বপ্রথম নাম আসে হচ্ছে বিল গেটস। যদিও এখন অ্যালন মার্কস মেবি, আমার যতটুকু জানা মতে এখন পর্যন্ত অ্যালন মার্কস হচ্ছে বিশ্বের এখন পর্যন্ত নাম্বার 1 ধনী এখন বর্তমানে, যিনি কিনা হচ্ছে স্পেস এক্স এর মালিক, যিনি চাঁদে যাচ্ছেন রকেট নিয়ে, হ্যাঁ মানুষও পাঠানোর চেষ্টা করতেছেন। ওকে, এখানে আরো কিছু কথা লেখা আছে, তোমরা এগুলা বিস্তারিত পড়বে। আমি জাস্ট শুধু তোমাদের যে বিষয়গুলো ইম্পর্টেন্ট এবং যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। বিস্তারিত আলোচনা করতে গেলে হিউজ পরিমাণে সময় লাগবে, তখন ভিডিওটা লেন্থলি হবে, তখন আমাদের বোরিং ফিল হবে। তো আমি যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। এরপরে দেখো ইন্টারনেট বিকাশকালে 1989 সালে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা আমরা এইটাও কিন্তু পড়ছি। এইচটিটিপির পূর্ণরূপ কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমরা যখন কোনো ওয়েবসাইট সার্চ করি তখন কিন্তু এটা সামনেই চলে আসে, এটা দেখবে এইচটিটিপি। যেমন আমি যদি তোমাদের একটা উদাহরণ দিয়ে, আমি যদি এখানে ইউটিউবটা সার্চ করে দিই, দেখো ইউটিউব সার্চ করি, তাহলে দেখবা অটোমেটিক সামনে কিন্তু এইচটিটিপি চলে আসছে। দেখো এই দেখো, এই যে সামনে চলে আসছে http://www.facebook.com। তো আমি এখানে যদি ক্লিক করি, এই দেখো চলে আসছে http।
তারপরে www ডট এদিকে চলে আসছে এইচটিটিপি, এটা হচ্ছে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম, যে আমরা কিভাবে, এটা একটা প্রোটোকল সিস্টেম, এগুলা সম্পর্কে ইন্টারে বিস্তারিত আছে, আমি এখন বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, তাহলে ভিডিওটা লেন্থলি হয়ে যাবে। ওকে, এইচটিটিপি ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন, যেটা কিন্তু আমরা এখন দেখতেছি, যার জনক হচ্ছে টিম বার্নার্স লি, এবং সেই থেকে স্যার টিমোথি জন টিম বার্নার্স লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক হিসেবে পরিচিত। মানে যে আমরা যেটা দেখলাম যে www http ব্যাকস্ল্যাশ দেওয়া আছে, ডাবল ব্যাকস্ল্যাশ দিয়ে তারপর www লেখা আছে, যেটা তার মানে www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক হচ্ছে তোমার টিম বার্নার্স লি, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। তারপরে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একজন মানুষের ছবি আসছে, যেটা কিনা আমাদের জীবনকে কি করছে আমি নিজেও বুঝতে পারি না। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, যেটা এখন মনে হচ্ছে যেন প্রয়োজনের চাইতে অপ্রয়োজনে বেশি সময় লাগে ব্যবহার করা হচ্ছে, কারণ ফেসবুকে আমরা ঢোকার পরে যখন স্ক্রল করতেই থাকি সময় যে কোন দিক দিয়ে পার হয়ে যায় আমরা নিজেরাও জানি না, এবং বিভিন্ন ধরনের অপপ্রচার করার জন্য কিন্তু অনেকেই ফেসবুকটাকে ব্যবহার করছে। তো ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, এটা আমরা সবাই জানি। ফেসবুকটা প্রতিষ্ঠা করা হয় হচ্ছে 2004 সালে, এটা নিয়ে বিস্তারিত পড়া আছে, তখন আমরা এটা দেখব। তো এখানে লেখা আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক জুকারবার্গ ও তার 4 বন্ধু হাতে সূচিত হয়ে হচ্ছে ফেসবুক। শুরুতে এটি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবদ্ধ থাকলেও, যেটা 2004 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল, থাকলেও মার্চ 2015 এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রায় 1415 মিলিয়ন 1415 মিলিয়ন ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করে। মানে বর্তমানে সবচেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেটা, সেটা হচ্ছে কিন্তু ফেসবুকটা আমরা কিন্তু সবাই ব্যবহার করি। ওকে, এরপরে আছে হচ্ছে ই লার্নিং ও বাংলাদেশ। ওকে, আমরা একটু টপিকস গুলো দেখি, এরপরে আরো অনেক কিছু আছে, ই গভর্নেন্স ও বাংলাদেশ, ই লার্নিং ও বাংলাদেশ। আমরা আজকে আর বেশি দূর আগাবো না, আমরা এতটুকু পর্যন্তই থাকবো। এই জাস্ট এই পেজগুলাই তোমরা দেখবা, দেখে পড়বা। আজকের লেকচারগুলা, এই লেকচারটা দেখা শেষ হলে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে তোমাদের মেধা যাচাই করবা। এখানে কিন্তু হিউজ পরিমাণে এমসিকিউ আছে, এমসিকিউ গুলো আমরা এমসিকিউ টাইপের একটা পরীক্ষা নিব, যেহেতু তোমাদের এমসিকিউ ছাড়া অন্য কোনো কিছু আসবে না, সো এমসিকিউ টাইপের আমরা একটা পরীক্ষা নিব। পরবর্তী লেকচার আমরা এই অধ্যায়ের পরবর্তী যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং প্রোগ্রামিং যদি তোমাদের শেখার আগ্রহ থাকে তাহলে আমাদের এই চ্যানেলে প্রোগ্রামিং সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল সিরিজ দেওয়া আছে আলাদাভাবে, তোমরা সেখান থেকে প্রোগ্রামিংটা শিখে নিতে পারো। রোবোটিক্স, আরডিনো সম্পর্কে যদি কারো শেখার ইচ্ছা থাকে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে, সেই ভিডিওগুলোও দেওয়া আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তোমাদের কোনো মতামত থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং অবশ্যই পরীক্ষা দেওয়ার পরে কি কত নাম্বার পেয়েছো সেটা কমেন্ট করে জানাবা। আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেখানে যুক্ত হবা। ফেসবুক গ্রুপে তোমাদের যে কোনো সমস্যা থাকলে তোমরা সেখানে পোস্ট করবা, আমি সেগুলোর সমাধান সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।